আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 30তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি শুরু করি। আমরা আজকে ক্লাসের মধ্যে আমরা 13, 14 এবং 15 তিনটি অঙ্কের সমাধান করব। শুরুতে আমরা দেখি 13 নম্বর কি আছে। দেখো 13 নম্বর আছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা। সে দোকানিকে একটি 500 টাকার নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? দেখো এখান থেকে আমাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। অর্থাৎ মাইশা প্রতি মিটার 1 মিটার কাপড় 20 টাকা দামে কেনে। এরকম কাপড় কিনছে মোট 15 মিটার। তারপর এখানে বলছে ভ্যাটের হার হচ্ছে আবার 4 টাকা, অর্থাৎ 100 টাকায় সে 4 টাকা ভ্যাট দিতে হবে তাকে। এবার বলছে সে আবার দোকানিকে 500 টাকার নোট দিচ্ছে, তারপর দোকানি তাকে কয় টাকা ফেরত দেবে সেটাকে আমাদের বের করতে হবে। তো শুধু আমরা মাইশার কাপড়ের বা ফিতা প্রতি মিটার ফিতা সে কিনছে 20 টাকায়, সেরকম ফিতা কিনছে 15 মিটার। এই 15 মিটার ফিতার ক্রয় মূল্য বের করবো আমরা। তো শুধু লাগবো, দেখো লাগবো প্রতি মিটার মানে 1 মিটার, 1 মিটার ফিতার দাম বা ক্রয় মূল্য 1 মিটার ফিতার, আচ্ছা দাম লেখি আমি এখানে, ধরে দাম লিখলাম, দাম 1 মিটার ফিতার দাম হচ্ছে কত? 20 টাকা। দেখো 20 টাকা। এরূপ সে ফিতা কিনছে কত মিটার? 15 মিটার। সো আমরা এখন 15 মিটার ফিতার দাম বের করব। অতএব 15 মিটার ফিতার দাম হবে কত? অবশ্যই 1 মিটার দাম যদি 20 টাকা হয়, 15 মিটার দাম বেশি হবে। তো বেশি হলে কি হবে? অবশ্যই ডেফিনেটলি গুণ হবে। 20 গুণ 15 টাকা সমান সমান গুণ করলে কত হয়? 15 আর 30 অর্থাৎ 300 টাকা হয়। দেখো 300 টাকা হলে অর্থাৎ মাইশা মোট 300 টাকার ফিতা ক্রয় করলো। এবার বলছে যে ভ্যাটের হার 4 টাকা, অর্থাৎ 100 টাকায় তাকে 4 টাকা ভ্যাট দিতে হয়। তার মানে 300 টাকা তাকে ভ্যাট কত দিতে হবে এটা বের করতে হবে। তো আমরা লিখবো 100 টাকায়, 100 টাকায় লিখবো, এখানে আবার কথা লিখলাম, আবার 100 টাকায় ভ্যাট দিতে হয়। 100 টাকায় ভ্যাট দিতে হয় সমান সমান কত? 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট দিতে হয়, অবশ্যই 1 টাকায় কি হবে? কম দিতে হবে ভ্যাট। উপর হবে 4, নিচে হবে 100। এবার আমাদের এই যে 300 টাকার ফিতা কিনছে, মোট 300 টাকার উপর কয় টাকা ভ্যাট আসে সেটা বের করতে হবে। অতএব 300 টাকায় ভ্যাট দিতে হয়, তাহলে অবশ্যই 4 গুণ 300 হবে, কারণ 300 টাকা বেশি। নিচে 100, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 3 4 কত হয়? 12 টাকা। তার মানে তাকে দেখো এখান থেকে প্রথমে কাপড় বাবদ দিতে হয় 300 টাকা, ফিতা বাবদ, আর সেই সাথে 300 টাকা ভ্যাট আসে কত? 12 টাকা। মোট কত? তাহলে ভ্যাট সহ ফিতার দাম লাগবে এখানে আমরা, ভ্যাট সহ ফিতার দাম, ভ্যাট সহ ফিতার দাম কত? 300 যোগ 12 টাকা সমান সমান কত? 312 টাকা। এবার দেখো বলছে, আমাকে প্রশ্ন বলছে সে আবার কি করছে, এখন এই ফিতা নেওয়ার পরে সে দোকানিকে সে 500 টাকা নোট দিচ্ছে। এখন বলছে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে। সো আমরা এখন দোকানি কত টাকা ফেরত দেবে করবো। দোকানি তাকে ফেরত দেয় বা দিবে, দোকানি ফেরত দিবে কত? 500 টাকা নোট বা 500 মাইনাস 312 টাকা সমান কত থাকে? 100 কত? 188 টাকা নাকি? 188 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা কত? দোকানি তাকে 112 টাকা ফেরত দেবে। এবার মতো আমি এটাকে মুছে দিচ্ছি। আর নেক্সট অর্থাৎ আমরা এবার 14 নং এর সমাধান করব। দেখো 14 নম্বর কি বলছে? 14 নম্বর বলছে মিস্টার রায়
একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। এবার বলছে যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 টাকা 85 রুপি হয়, তবে ভারতীয় 42,000 500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। দেখো এখানে আমরা অঙ্কটা যদিও বড় কিন্তু একেবারে সহজ। বিষয়টা হচ্ছে যদি 0.85 রুপি সমান 1 টাকা হয়, তাহলে 42,500 রুপি সমান কত টাকা হবে, 70,000 আমাদের এখানে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি একটু এখানে, আচ্ছা এটা হচ্ছে মূলত (2.2) এর অঙ্ক। আচ্ছা তাহলে আমরা লিখবো, শুরুতে কি লিখবো, শুরুতে লিখবো আমরা, যদিও অঙ্কটা দেখো বড় করে লিখছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে খুবই ছোট। অর্থাৎ এখানে বলছে বাংলাদেশি 1 টাকা সমান যদি ভারতীয় 0.85 টাকা হয়, সেটা 85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। তো আমরা এটাকে যেহেতু টাকা চাইছে, টাকার অংশটা পরে রাখবো। অর্থাৎ আমরা এখানে লিখবো, শুধু লিখবো যে 0.85 রুপি সমান সমান হচ্ছে 1 টাকা। এত রুপি সমান বাংলাদেশি 1 টাকা রুপি, আচ্ছা সমান সমান এত রুপি সমান সমান লিখলাম 1 টাকা। অতএব দেখো, অতএব 1 রুপি সমান কত হবে, 1 রুপি সমান সমান হবে, উপরে হবে 1, নিচে হবে 0.85 টাকা। এখন প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে 42,500 রুপি সমান কত টাকা হবে। তাহলে অতএব 42,500 রুপি সমান সমান 1 গুণ 42,500 আর নিচে হচ্ছে 0.85 টাকা। এখন দেখো এটা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 42,500 কে যদি 0.85 দ্বারা ক্যালকুলেটর ভাগ করি, তাহলে কত আসবে, 5 লিখে 4টা শূন্য, অর্থাৎ 50,000 টাকা আসবে, 50,000 টাকা। এটা হচ্ছে উত্তর। অতএব লিখবা যে, অতএব কি লিখবে, অতএব লিখবে বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। অতএব লিখবে যে 42,500 রুপির জন্য বাংলাদেশের 50,000 টাকা প্রয়োজন হবে। অর্থাৎ প্রশ্নে যা আছে সেটাই লিখবো আমরা, প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের আনসার। সেটাকে আমি আবার মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই এটাকে খাতা কলমে তুলে নাও। আমরা নেক্সট অর্থাৎ 15 এর সমাধান করব। দেখো 15 নম্বর কি বলছে, দেখি আমরা 15 নম্বর বলছে নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন হচ্ছে 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন। দেখো বিষয়টা একটু মনে হয় তোমাদের জটিল মনে হচ্ছে। অর্থাৎ নীলিম সাহেব একজন সরকারি চাকরিজীবী, তিনি মাসে বেতন পায় কত, মাসে বেতন পায় হচ্ছে 22,250 টাকা। তার মানে 12 মাসে তার বেতন কত, 12 মাসে যে বেতন হবে, যে টাকাটা আসবে, সেই টাকা থেকে বলছে যে 2,50,000 টাকার উপরে কোনো কর দিতে হবে না, সেখানে আয়কর শূন্য। বাকি যে টাকা থাকবে সেই টাকার কর হচ্ছে 10%। হলে তাকে কর বাবদ মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো আমরা শুরুতেই লিখবো যে 1 মাসের বেতন, কি লিখবো আমরা শুরুতে, 1 মাসের বেতন, অর্থাৎ এটা হচ্ছে মূলত 16 নম্বর নাকি 15 নম্বর। দেখো 1 মাসের বেতন, 1 মাসের বেতন হচ্ছে কত, 22,250 টাকা। অতএব দেখো, অতএব বার্ষিক বলতে এখানে
12 মাসকে বিল করছে এখানে, অর্থাৎ আমরা এখানে 12 মাসের যে বেতনটা সেটা বের করব। অতএব 12 মাসের বেতন সমান সমান কত? 22,250 গুণ 12 টাকা। এটাকে আমরা যদি গুণ করি কত হয় দেখো, আমরা একটু রাফ করে এখানে গুণ করছি। 22,250 গুণ হচ্ছে 12, 0 0 5 দিন 10 0 আর থাকে 1, 2 দিনে 4, 1 5 5 আর থাকে আমার, আচ্ছা 2 0 0 5 দিন 10 0 আর থাকে 1, 2 4 1 5 আর কিছু নাই, 2 দিনে 4, 2 দিনে 4 এবার কেটে দিলাম, 0 5 1 5, 2 1 2, 2 1 2, 2 1 2, তারপর 0 0 5 0 আর থাকে 1 7 6 2, অর্থাৎ 2,67,000 টাকা। কত গুণ করলে হয়? 2,67,000 টাকা। অর্থাৎ তার এই যে 12 মাসের বেতন কত হইলো? 2,67,000 টাকা। এখন বলছে যে এখানে একটা কথা বলছে যে তার প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। তার মানে এখান থেকে আমাদের যে টাকাটা আসছে সম্পূর্ণ টাকার ভ্যাট আমাদের বের করতে হবে না, এখান থেকে আমাদের 2,50,000 টাকা বাদ দিতে হবে, কারণ এই 2,50,000 টাকার কোনো ভ্যাট নেই। সো আমরা লাগবে এখানে কি লিখবো? আমরা লিখবো আমরা ভ্যাট যোগ্য, কি লিখবো আমরা? পরবর্তী টাকার উপর আয়কর, আচ্ছা ভ্যাট যোগ্য টাকার উপর লিখবো ভ্যাট 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 যোগ্য টাকার পরিমাণ, টাকার পরিমাণ। দেখো এখানে আমাদের 2,67,000 যে আছে, এখান থেকে আমরা 2,50,000 কে বাদ দিয়ে দেব, কারণ এই 2,50,000 কোনো কি নেই, কারণটা শূন্য হবে। 2,50,000 কোনো কি নেই, ভ্যাট নেই। তাহলে বিয়োগফল কত থাকে? 2 লক্ষ থাকে 17,000 টাকা থাকে, 17,000 টাকা। তাহলে ভ্যাট যোগ্য টাকার পরিমাণ কত? 17,000 টাকা। অর্থাৎ আমি একটু আবার রিপিট করছি বিষয়টা, যে এখানে নীলিম সাহেব একজন চাকরিজীবী বা সে একজন সরকারি কর্মকর্তা, সে মাসে বেতন পায় কত? 22,250 টাকা। এখন 12 মাসে তার বেতন কত? 12 মাসে বেতন হচ্ছে কত? 2,67,000 টাকা। এখন বলছে এখানে প্রশ্ন বলে দিয়েছে যে বার্ষিক মোট আয়ের, অর্থাৎ এক বছরে যে মোট আয়, সেখানে প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। তার মানে এই 2,50,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ করে দিলাম, কারণ এটা কোনো ভ্যাট দিতে হবে না। তার মানে এখানে আমার ভ্যাট যোগ্য টাকার পরিমাণ কত? মোট কত? 2,67,000। সেখান থেকে আমরা বাদ দিলাম কত? 2,50,000। কত থাকে? 17,000 টাকা। মানে এই 17,000 টাকার ভ্যাট দিতে হবে। এখন বলছে পরবর্তী টাকার উপর এই যে কত টাকা আছে এখানে, যত টাকা, এই টাকার উপর আয়করের হার যদি, অর্থাৎ ভ্যাটের হার যদি 10 টাকা হয়, তাহলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তাহলে আমরা লিখবো 100 টাকায়, 100 টাকায় কর দিতে হয় সমান সমান কত? 10 টাকা, 10 টাকা। অতএব 1 টাকায় কর দিতে হয় সমান সমান, কম হবে অবশ্যই, উপরে 10 নিচে হবে 100 টাকা। এবার বলছে কত? আমার কয় টাকা আছে দেখো, 17,000 টাকা আছে। এখন 17,000 টাকা কত টাকা কর দিতে সেটা বের করতে হবে। অতএব 17,000 টাকায় কর দিতে হয় সমান সমান 10 গুণ 17,000 আর নিচে হচ্ছে 100। দেখো 10 গুণ 17,000 নিচে হচ্ছে 100 টাকা। এবার শূন্য শূন্য কাটলাম, এখানে শূন্য এখানে শূন্য কাটলাম, তাহলে উপরে কি থাকে? 1700 থাকে, 1700 টাকা। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ লেখবা তোমরা যে লেখবা পরবর্তী টাকার উপর আয়ের হার 10 টাকা হলে, আচ্ছা নীলিমা করবো অতএব লেখবা অতএব নীলিমা কর বাবদ 1700 টাকা পরিশোধ করেন। কি লেখবা? অতএব নীলিমা কর বাবদ 1700 টাকা পরিশোধ করেন। এটাই হচ্ছে মূলত আমাদের
15 এর সমাধান। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকার দেবে ইনশাআল্লাহ।